আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ একই রকম কাজ করেন, তাহলে তা সব বিরোধিতা হয়ে যায়। সেজন্য আমরা বিশ্বাস করি, যারা লুটতরাজ, দখলদারি ও অরাজকতায় লিপ্ত তারা আন্দোলনে সম্পৃক্ত কেউ না, বরং তারা সুযোগ সন্ধানী। আমরা দৃঢ়তার সাথে সবাইকে আহ্বান করছি যে এখনই সব ধরনের অরাজকতা বন্ধ করুন। যারা অরাজকতা করছে তাদের প্রতিরোধ করুন। যারা দেশের সম্পদ নষ্ট করছে তাদের প্রতিরোধের এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকার প্রাপ্ত। ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানোকে ইসলাম ও রাষ্ট্রীয় আইনও সমর্থন করে না। আমাদের আন্দোলনের চেতনাও তা সমর্থন করে না। সেজন্য বলব, দেশের সংখ্যালঘুদের প্রতিটি উপাসনালয় ও ধর্মীয় স্থাপনায় পাহারার ব্যবস্থা করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উক্ত 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি। কর্মসূচি: 9 আগস্ট 24 শুক্রবার বিকাল 3টায় বাইতুল মুকাররম উত্তর গেইটে বিশাল গণজামায়াত। পর্যায়ক্রমে বিভাগ ও জেলা শহরে সমাবেশের আয়োজন করা হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আবারও গণ অভ্যুত্থানে জীবন দানকারী ও আন্দোলনে সম্পৃক্ত সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আপনারা যারাই আন্দোলন ছিলেন, এর আগে এই আন্দোলনটা ছিলেন, সবাই সহমর্যাদা হিসেবেই আপনারা ছিলেন, আপনারা বিভিন্ন সময় একই দাবিতে আন্দোলন করেছেন। এখন যেটা সংকট তৈরি হয়েছে, ঘোষণা করা হয়েছে, কিন্তু এই 6 মাসের মধ্যে নির্বাচন চাষ বাংলাদেশের একটি বড় দল হচ্ছে বিএনপি, এবং আপনারাও আছেন। সেই ক্ষেত্রে আসলে আপনাদের প্রতিপক্ষরা আপনারা যদি একই প্ল্যাটফর্মে সেই জায়গা থেকে যে ছোট ছোট দলগুলো আছে বা শরীর দলগুলো আছে, তারা আসলে এই অল্প সময়ের মধ্যে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা, বা সেটাও তাদের কি বৈষম্য করা হচ্ছে কিনা। কারণ ছোট যে দলগুলো তারাও কিন্তু আপনাদের সাথে আন্দোলন করছে, এত অল্প সময়ে এই ছোট দলগুলো তাদের রাজনৈতিক কর্মকর্তা গুছিয়ে আনতে মাধ্যমে একটি নির্বাচন সামাল দেওয়ার জন্য আমরা আগে থেকেই নির্বাচনের ব্যাপারে বা রাজনৈতিক বিএনপি সহ সব দলগুলোই আসলে নির্বাচনের ব্যাপারে আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করে আসলে ছিলাম, এখনো আছি। 6 মাসের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। এই মনমানসিকতার আলোকেই তো আজকে আমরা 6 মাসের মধ্যে করছি। আমি তো অন্য ছোট রাজনৈতিক দলগুলোর কথা বলছি, যারা আপনাদের সাথে এই কর্মসূচিতে নানান শহীদ দলগুলোর কথা বলেছি, সেই দলগুলোর প্রতি বৈষম্য যাচ্ছে আপনাদের এই 6 মাসের কাজ। এটা তো এখন ক্ষমতায় না, বিএনপি তো অলরেডি 3 মাসের কথা বলছে। বিএনপি কি বলেছে সেটা আপনাদের, আমরা তো 6 মাসে আমরা প্রস্তুতি আছে বিধাই তো আমরা করছি, এবং অন্য অন্য সম্ভাবনা ছোট দলগুলোর ব্যাপারটা তো এখন পর্যন্ত আমাদের জানা নাই। তবে আশা তো করি 6 মাসের বেশি কারো লাগার পর। সাহেব, আমার একটা প্রশ্ন আছে। আপনারা বলেছেন যে আপনারা 6 মাসের মধ্যে নির্বাচন চান, নতুন নির্বাচন কমিশন আপনারা চাইছেন, আপনারা এটাও বলেছেন। একেবারে কম সময় 6 মাস, নতুন একটা কমিশন আসবে, সব জন সবাই বদলাবে, প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা আসনে আসলে এই 6 মাসের নতুন নির্বাচন কার্যক্রম পরিচালনা সম্ভব কিনা আপনাদের আগে অভিযোগ জানিয়েছেন। সরকার গঠন করছে সবাই জানেন, আপনারা কি মনে করেন যে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বা তাকে সমর্থন জানান? আমরা নির্বাচন কমিশন সহ যে কথাগুলো এখানে বলছি, 6 মাসের ভিতরে এগুলো সব সম্ভব বিধায় আমরা এই কথাটাই বলছি। এটা 6 মাসের ভিতরে পারবে না এরকম কোনো যৌক্তিক আপনাদের কাছে যদি কোনো কথা থাকে সেটা আমাদের কাছে বলতে পারে।
আমরা পারবো বর্গ বিধায় দেব এবং পারা সম্ভব বিধায় এর জন্যই আমরা চর্চা করছি। আর ডাক্তার ইউনুস এখানে পরামর্শ ভিত্তিক তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে পরামর্শ ভিত্তিক তারা ডাক্তার ইউনুস সাহেবকে যদি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারা মানে দায়িত্ব দিয়ে থাকে, তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যাপারে কখনোই সে কাজ করে নাই। যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। আমরা দেখবো সমর্থন দিচ্ছি না। আমরা যে সরকার আসবে এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই। সেটা এখন বলা যাচ্ছে না, এটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে জামাত ইসলামকে সর্বশেষ আদর্শ ইসলাম যে দলগুলো আছে তাদের সাথে একজোট হয়ে জামাত ইসলাম একজোট হয়ে ইসলামিক কোনো চেষ্টা করবেন নাকি নিজস্ব আমরা ইসলামী সমমনা দলগুলোর ব্যাপারে আগেই আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করছি করব একাত্রিত হয়ে ইসলামের পক্ষে 500 দেওয়া নির্বাচন। আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আমরা তখনই সিদ্ধান্ত এবং তখনই পরিষ্কার বলতে পারবো যে আসলে আমরা কোন পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করলে ইসলাম দেশ মানবতার কল্যাণ হয় সেটা আমরা তখন লক্ষ্য করব। আমার একটা প্রশ্ন, বিষয়টা হচ্ছে রাহুল আনন্দ বাংলাদেশের একজন সংস্কৃতি কর্মী, ফ্রান্সের প্রধানমন্ত্রী সহ তার সমস্ত সাংস্কৃতিক ইনস্ট্রুমেন্টগুলো দেখেছে এবং বাংলাদেশে বহু মত বহু পথের মানুষ আছে, তার থাকবে। আপনিও সেটা বিশ্বাস করেন, আমি আপনার প্রতি শ্রদ্ধা রাখি এবং বিশ্বাসও করি এবং আপনার কথা শুনেও সেটা মনে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এই যে রাহুল আনন্দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো এই বিষয়ের সাথে আপনি একমত, এবং পাশাপাশি আমি একটু যোগ করি সেই মুজিবের মূর্তি মানে প্রতিকৃতি ভেঙে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তার প্রতিকৃতি পানিতে ডুবানো হচ্ছে, এই ধরনের কর্মকাণ্ড আপনার কাছে কি বিবেচিত হয়? শোনেন, আমরা প্রথম দিনই যখন নাকি আওয়ামী সরকার যখন নাকি পতন হলো তখনই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা সকলের প্রতি গিয়েছিল, আপনারা ভ্যাকসিন কিনা নজরে আসছে কিনা তা জানি না, তখনই কিন্তু সংখ্যালঘু সহ তাদের জানমালের ইজ্জত এবং তার মালের হেফাজতের সংরক্ষণের ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কার বলেছি। এবং আজকে আপনারা দেখবেন গতকালকে সহ সারা দেশে সংখ্যালঘু সহ বাংলাদেশে যারা বসবাস করছে তাদের জানমাল এবং তাদের ধর্মীয় উপাসনালয় তাদের মন্দির সহ সেটা আমাদের লোকজন পাহারা দিচ্ছে। সেভাবে আমাদের পরিষ্কার, এটা ইসলাম ধর্ম কখনোই কোনো জাতির জান মাল ক্ষতি কখনোই তারা এটা প্রশ্রয় দেয় নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, এখন পর্যন্ত এটা আমরা কখনো দেই নাই। এবং আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীনতার সময়ও এবং বিভিন্ন সময় যখন নাকি রায়ত সহ যে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছিল তখনও কিন্তু হিন্দুরা আমাদের চরমনাইতে তখন কিন্তু আমাদের বাপ দাদা সহ তাদের ওখানে তারা আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা খাওয়া দাওয়া সহ ওখানে তারা কিন্তু বসবাস করেছে। এটা কিন্তু পরিষ্কার। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমাদের মাধ্যমে এবং আমরা কখনোই এদের কোনো জানমালের ক্ষতি হোক এ ব্যাপারে কাউকে কোনোদিন ছাড় দেই নাই এবং ছাড় দেব না। এবং এটা সম্পূর্ণ একটা ঘৃণিত এবং সম্পূর্ণ একটা ধর্মীয় চেতনার বাইরে কাজ যারা করে, এরা কিন্তু কোনো ধর্মের বা এরা কোনো বর্ণের, এরা আসলে মূলত সন্ত্রাস। আরেকটা বিষয় হচ্ছে এই যে চলমান যে সংবিধানটা এখন আছে, আপনারা বলছেন যে শরীর শাসনের একটা অবসান হয়েছে, চলমান সংবিধানে কিন্তু এই পুরোনো ভূত কিন্তু আবার ফিরে আসার কি আছে, সেই জায়গা থেকে আপনারা সংবিধান পরিবর্তন করে আপনাদের আলোচনা হয়েছে সংবিধান পরিবর্তনের ব্যাপারে এটা তো এখন আমরা বলবো না, কারণ সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি এটা এখন বললেই তো হয় না। এটা যখন নির্বাচন হবে আমরা তো অচিরেই নির্বাচনের ব্যাপারে অবশ্যই সেটা যখন দেখবে যে সংবিধানের ভেতরে যেগুলো জনগণের কল্যাণ দেশের কল্যাণ বয়ে আসে না এবং ধর্মীয়
বিভিন্ন সার্টিফিকেট যখন আঘাত করবে এ ব্যাপারে আমরা সেটাতে একও সংবিধানের পরিবর্তন করতে হয় সেটা তখন আমরা বলবো। এই সরকারের রাজনৈতিক না অরাজনৈতিক থেকে ওলামা কেরামকে চালানো দুইটি বিষয় থাকে হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশের ভিতরে ৯৯% তো মুসলমান বসবাস করে। সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে আর সাধারণ যারা নাকি মুসলমান তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সকল ওলামায়ে কেরামদের উপরে ন্যস্ত। রাজনৈতিক থাকবে না রাজনৈতিক অরাজনৈতিক এটা আমাদের পশুরাল গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পৃক্ত থাকা তাদের একটা পরামর্শ থাকা এটা জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার যেসব নাম আমরা প্রস্তাব দিয়েছি আপনারা বলছেন আপনাদের প্রতিনিধি সেখানে থাকতে হবে, সেই জায়গা থেকে আমরা আসলে আপনাদের কোনো আপনার ধর্মীয় যেসব দল রয়েছে তাদের কোনো প্রতিনিধি নাম আমরা এখনো দেখতে পাই, সেই জায়গা থেকে আপনারা এই অন্তর্বর্তীকালীন যে সরকার যাদেরকে নিয়ে গঠন করা হবে সেটাতে যদি না থাকে সেখানে আমরা সমর্থন দেবেন কিনা, এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যেহেতু চলমান যে পরিস্থিতি চলছে শিক্ষার্থীরা এখনো সড়কে ট্রাফিক সিগন্যাল মেনটেন করতেছে, আপনাদের শিক্ষার্থীদের আমরা দেখেছি রাস্তায়, সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা কতদিন এই ট্রাফিক ব্যবস্থাপনা আপনার নিয়ন্ত্রণে থাকবে, তারা কতদিন সড়কে থাকবে এই একটা বিষয়, তাদেরকে উঠায় নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে কিন্তু ঝামেলা তৈরি হচ্ছে, তারা কিন্তু এখন কেউ পালন করতেছে না ডিউটি, সেক্ষেত্রে আপনাদের কাছে কী বার্তা? আমাদের কাছে বার্তা তো পরিষ্কার দেখছেন, আমরা তো এখন সরকার পরিচালনা বা দেশ পরিচালনা করছি। আমরা নিয়ম অনুযায়ী দেশের অরাজকতা কোনো দিক থেকে না হয়, মানুষের কষ্ট না হয়, এজন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ছাত্র, আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এবং সর্ব শ্রেণী বিশেষ করে অনেক ছাত্ররা অন্যান্য সংগঠনেরা আছে, তারাও কিন্তু এখন রাস্তা সহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে। এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে। এই জন্য পদক্ষেপ সেনাপ্রধান সহ প্রেসিডেন্ট সহ এবং যারা নাকি রাজপথে আন্দোলন করেছিল সবাই আমরা সজাগ সোচ্চার ব্যাপারে আছি। ইসলামিক দলের কোনো প্রতিনিধি না থাকে সেখানে অন্তর্বর্তী সরকার, সেক্ষেত্রে আপনারা এই অন্তর্বর্তী সরকার আমরা দাবি করব, কিন্তু আমরা যদি ওখানে না থাকে সেটা আমরা পর্যালোচনা আলোচনা করার পরে দেখো যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্যে কোনো ক্ষতি হয়, এরকম কোনো যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা লক্ষ্য করি তখন আমরা লক্ষ্য করি। প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সাথে মাঠে ছিল এবং শেষ পর্যন্ত তারা ছিল। তো সেক্ষেত্রে আপনাদের কি বিশেষ কোনো রূপরেখা আপনারা কি দিতে চান কিনা যে অন্তর্বর্তীকালীন সরকারে যে এই লোকজনটা থাকবেন, অথবা আপনাদের ভিতর থেকে কাউকে যদি আপনারা যদি দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে কি আপনারা নেওয়ার জন্য প্রস্তুত আছেন? না, সেটা আমরা আমাদের কথা বলছি আজকে আমাদের আপনাদের মাধ্যমে যে কথা বলছি কথা বলি সেখানে, তারপরেও আমরা আমাদের রূপরেখা সেটা ক্লিয়ার যে পদ্ধতিটা আমরা বলেছি, ক্লিয়ার পদ্ধতিটা আসলে সব এই ঝামেলার মূলত সমাধানের একটা সুন্দর পদ্ধতি। এটা আমরা বারবার বলে আসছি, এখনো বলছি, এবং আমাদের প্রস্তাব তো ধারাবাহিকতায় থাকবে। এটা আমরা যেহেতু রাজনৈতিক সচেতন দেশের কল্যাণের জন্য কাজ করছি, সেই হিসাবে যখনই যে সুবিধা অসুবিধা আসবে এটা আমরা লক্ষ্য রেখেই আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কথা বলবো। আপনারা কোনো নাম প্রস্তাব করবেন কিনা যে আমাদের চাইতে আমরা অবশ্যই না, সেটা আমাদের দায়িত্ব থেকে আমরা বলছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা কেমন হবে এবং কি কি থাকা দরকার, এটা তো ইঙ্গিত এর ভিতরে আমরা এই কথা ভিতরে নিয়ে আসছি। নামের বিষয়ে আপনারা স্পষ্ট সমন্বয়কদের সাথে কথা হয়েছে, আমি একটা প্রশ্ন তাদের করি। সাথে কথা হয়েছে, আমরা কিন্তু বঙ্গভবনে ওখানে আমাদের কথা বলে আসছি। আমি একটা প্রশ্ন করি, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক কিন্তু বাংলাদেশে আছে। তো সামনের যে নির্বাচন হতে যাচ্ছে কিংবা এই যে দল গঠন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, এখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি নাই। তার মানে কি আমরা আগে যদি দেখেছি যে একতরফাভাবে আওয়ামী লীগ দেশ শাসন করেছে, এখন কি আবার একতরফাভাবে বিএনপি বা জামাত বা ইসলামী আন্দোলন
দেশ শাসন করবে কিনা? আপনারা কি মনে করেন আওয়ামী লীগকে রাখা জরুরি কিনা? সাথে একটু যোগ করি আপনারা। এখানে আমরা একটা কথা বলছি, যারা নাকি দুর্নীতিবাজ, যারা নাকি অশান্তি এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত, এই ধরনের রাজনীতি করারই তাদের অধিকার, যে আওয়ামী লীগও হোক অন্য কোনো দলেরই হোক। এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করছি। এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রম এবং এই 16 বছরের তাদের কার্যক্রম দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিকভাবে তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে এটা আপনাদের সামনে পরিষ্কার। যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে, অনিয়ম করে থাকে, হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে, সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন, তারা আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত। আমরা কিন্তু এখানে সাধারণভাবে তারা নির্বাচনে আসবে, তারা নির্বাচন করার যৌক্তিক দাবি রাখে এবং তাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত, সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আজকে বক্তব্যের মাধ্যমে। এখানে আমি একটা কথা বলতে চাই, দেখেন দুর্নীতি দুঃশাসন হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, কিন্তু এই 2-3 দিনের মধ্যে আমরা কি দেখেছি, 2-1 দিনের মধ্যে আবারও সেই দখলদারি, আবারও সেই দখলদারি, আবারও সেই চাঁদাবাজি এগুলো শুরু হয়ে গেছে। আমরা চাই না দেশের দখলদারির কোন দেশ, আমরা চাই চাঁদাবাজির কোন দেশ নেই। আমরা চাই মানুষ শান্তিতে থাকবে, প্রত্যেক অংশ অধিকার ফিরে পাবে, এটি আমাদের মহান দাবি। সেটা বিএনপি হোক, যে পার্টি হোক দেখা, যারা বর্তমানে আবার সুযোগ নিয়ে হত্যাযজ্ঞ চালাইতেছে, ধ্বংস করতেছে, দখলদারি করতেছে, চাঁদাবাজি শুরু করছে, এদেশের জনগণকে বলবো তাদের যারা আপনারা দেখবেন, সাংবাদিকরা দেখবেন, খতিয়ে দেখবেন, আমরা বলছি তো এটা কোনো দলের না, এটা চিহ্নিত মহল, সবার পরিচিত মহল, সংস্কৃতিকারী চিহ্নিত মহল পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছে এবং তাদের উপরতন কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়েছেন, আমরা এখানে বলছি তো তাদেরকে বিভিন্ন পর্যায়ে সব আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা করার জন্য এখানে আমরা এই কথাটা বলছি। ওকে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ হিসেবে আসলে পরিচিত, আমরা সেই হিসেবে চিনি এবং তারপর তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং এখন এই সময় সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। কিন্তু অর্থনীতিবিদ একজন, তার অর্থনৈতিক ভাবনা ইসলামী আন্দোলন কিভাবে দেখে এবং সেই দায়িত্বের জায়গা থেকে যখন তিনি একটি রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সময়ের প্রধান উপদেষ্টা হচ্ছেন, সেই সময় তার ব্যক্তির ভাবনা, রাষ্ট্রের উপর ভাবনা, সেইটিকে ইসলামী আন্দোলন কিভাবে এটা আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনো আমাদের কাছে স্বচ্ছ না। সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক যাই বলে যদি সে অযোগ্য হয় বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলব। আপনার হয় না কথা মনে হয়